সেটিং হয়ে গেল, বেইমানি করলো, বিকিয়ে গেল, ভয় পেয়ে গেল। জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরছেন, তারা আংশিক কর্মবিরতি চালাবেন, তবে তারা কাজে ফিরছেন জরুরি পরিষেবায়। এই কথা সামনে আসার পর থেকেই অনেক মানুষ অনেক প্রশ্ন করছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসেব রয়েছে। বামেদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো শুরুর থেকে ছিলাম, তারপর শেষের দিকটাও যদি বের করে আনতে পারতাম। বিজেপির ক্ষেত্রে তো আরেকটু বেশি আশা ছিল, তাদের দাবি ছিল যে আমরাও ভেতরে ঢুকবো, আমরা বলবো দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরেকটু আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে পারলো না? একটু সরকারটা ফেলে দিতে পারলো না? সরকারকে আরেকটু কোণঠাসা করতে পারলো না? এই যে চিকিৎসকরা কাজে ফিরছেন, অনেক বিতর্ক আর প্রশ্নকে ফেলে রেখে তারা ফিরছেন। আবার অনেকে এই প্রশ্ন করছেন, শেষ দেখে তো কই ছাড়লো না, উঠে গেল, কই অভয় আর বিচার তো এখনো পর্যন্ত আসেনি, তাহলে নিজেদেরটা খালি বুঝে নিল, আমাদের কথা ভাবলো না, আমাদের বোকা বানিয়ে চলে গেল। শাসক দলের মানুষজন তো আবার আরেকটু উল্লসিত। তারা বলছেন, আরে ভয় পেয়েছে, বুঝতে পেরেছে মানুষ আর পাশে নেই, মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে, কতদিন আর এই ফ্রি ফান্ডের পিকনিক চলবে, তাই উঠে গেছে ভালোই ভালোই আপাতত। আর এই চিকিৎসকরা যারা এই জরুরি পরিষেবায় ফিরবেন বলছেন, তারা কি বলছেন? তারা বলছেন, আমাদের ন্যায় বিচারের লড়াই এখনো কিন্তু শেষ হয়নি, কিন্তু এই রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ডাক্তার হিসেবে আমরা সেই জায়গাটা কোনো মতেই এড়িয়ে যেতে পারি না। তাই বন্যা কবলিত এলাকাগুলোয় আমরা পৌঁছে যাব, সেখানে আমরা ক্যাম্প করব, কিন্তু আমাদের নিরাপত্তা, আমাদের এই সুরক্ষা যতদিন না আমরা নিশ্চিত করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। এই বন্যা কবলিত এলাকায় এই যে চিকিৎসকরা পৌঁছাবেন, তারা ঠিক করেছেন সেখানে যে ক্যাম্প তারা করবেন তার নাম তারা দেবেন অভয়া ক্লিনিক। এবং এই যে বন্যা কবলিত এলাকা, সেখানে ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী যারা রয়েছেন, তারা কিভাবে পরিষেবা দিচ্ছেন, কি পরিস্থিতিতে আছেন জানেন? একবার একটা ভিডিও দেখাচ্ছি, ছোট্ট করে একটু দেখে নিন ভিডিওটা, এবং তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন যে এই সমস্ত এলাকায় কি পরিস্থিতিতে পরিষেবা চলছে। এটা ক্রেজি মর্নিং ফর মি। বিপিএসসি ডক্টর আমি। দেখুন, একটা পেশেন্টের বাড়ির লোক আসছে, জল কতটা রয়েছে বুঝতে পারছেন। এখানে অন ডিউটি রয়েছে। হ্যালো, আমি ডক্টর সুরভি। রিসেন্টলি ডক্টরদের নিয়ে অনেক কিছু সারা ওয়ার্ল্ড জুড়ে অনেক কিছু ডিসকাশন অ্যান্ড অল হলো, বাট দ্য রিয়েলিটি, আই এম ডক্টর সুরভি, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ মেডিকেল অফিসার। আমার পোস্টিং হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের উদয়নারায়ণপুর ব্লকের দেবীপুর বিপিএইচসিতে। এখানে আমার কালকে ডিউটি ছিল, কালকে সকাল থেকে আজকে সকালে আমার হ্যান্ডওভার হয়ে যাওয়ার কথা ছিল। এবারে কতদিন হোল ওয়ার্ল্ড জুড়ে ডক্টরসদের নিয়ে অনেক কিছু বললো, খুব বাজে ঘটনা ঘটে গেছে একজন লেডি ডক্টরের এগেনস্টে। যাই হোক, সেটা নিয়ে তার আলাদা করে কিছু বলার দরকার নেই। এবারে এখন কন্ডিশনটা দেখুন আমাদের ব্লকে। চলে আসুন। এটা হচ্ছে আমাদের হসপিটালের ওই গেট দেখা যাচ্ছে। বেশি দূর মোবাইল নিয়ে রাত যেতে পারছি না। এটা হচ্ছে আমি অন ডিউটি, স্ক্রাব করেছি, বাট এরকম একটা করুণ কন্ডিশন। এদিকটা দেখলে দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচুর স্রোতে জল ঢুকছে, এখনও জল বেড়ে যাচ্ছে। ওই দিকটা আমাদের লেডি ডক্টরস রুম অ্যাকচুয়ালি থাকে, যেহেতু আমি একা ছিলাম, তো ডক্টরস রুমে জল ঢুকতে শুরু করতে আমরা চলে আসি। ডক্টরস রুমে জল ঢুকতে শুরু করেছে। এবার আমি লাইফে এরকম কোনো সিচুয়েশন কোনো দিন ফেস করিনি আদার। তো যাই হোক, কন্ডিশন হচ্ছে পেশেন্ট আসছে, ড্রাউনিং পেশেন্ট আসছে, গ্যাস্ট্রিক পেশেন্ট আসছে, যেরকম যে পেশেন্ট আসছে অ্যাটেন্ড করতে হচ্ছে। এরকম জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম কন্ডিশনে কোনোদিন ট্রিটমেন্ট করতে হবে ভাবিনি। আমার সাথে আমার কলিগরা যারা আছে তারা খুব সাপোর্টিভ। ডেফিনেটলি নইলে এরকম কন্ডিশনে ডিউটি করাই যায় না। অক্সিজেন এখানে নেবুলাইজেশনের জায়গা হসপিটালে দেখতে পাচ্ছেন কতটা ডুবে গেছে। আমার সাথে আমাদের একজন খুব এফিশিয়েন্ট এবং সিনিয়র সিস্টার দিদি আছেন, তার জন্য আমি ভেরি লাকি কি আমি এফিসিয়েন্টলি ডিউটি করতে পারছি। এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি। দিদি যতটা পারছেন সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন যে সব কিছু ডকুমেন্টস সব কিছু গুছিয়ে পেশেন্ট ম্যানেজ করে ওয়ার্ডে সব কিছু করা। দিদি এখনও বিজি দেখতে পাচ্ছি। একটা পেশেন্ট অ্যাটেন্ড করে আসা হয়েছে, আপনি করুন, আপনাকে জ্বালাবো না। আমি জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি হসপিটালের কন্ডিশনটা কি।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমার্জেন্সির এরিয়াটা। প্রচুর জল ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো। আমরা ঢুকছি আমাদের বিপিএইচসির ভেতর দিকে। ড্রেনেজ সিস্টেম আই ডোন্ট নো, নর্মাল পেশেন্ট, আমাদের এখানকার নর্মাল স্টাফদেরই অবস্থা খুব খারাপ। ইনি সকাল থেকে, ইনি একজন স্টাফ, ইনি ক্লিনিং স্টাফ, ইনি সকাল থেকে অনেক ক্লিন করছেন সব কিছু স্টাফ। এখানে এমার্জেন্সি বেডে রাখার চেষ্টা হচ্ছে জিনিসপত্র। আমাদের লেবার রুমের অবস্থাও খুব খারাপ। এখানে এমার্জেন্সি উঁচু জায়গাটাতে আমার হাঁটুর কাছে জল পৌঁছে গেছে। আর যদি অ্যাকচুয়ালি আমি নামি, আমি তো আর এখান থেকে নামার চেষ্টা করছি না, এই জলেই অলরেডি শরীরটা খারাপ হবে বুঝতে পারছি। এই অলরেডি এরকম একজন অ্যাডাল্ট মেল পার্সনের কোমর পর্যন্ত জল ডুবে যাচ্ছে, এরকম কন্ডিশন। জানি না, বলেছে যে গভর্নমেন্ট থেকে হিউম্যান স্যারকে কমিউনিকেট করেছেন, স্যার বলেছেন আমাদের খাবার এখান থেকে, আমাদের এখানকার যে স্টাফ আটকে গেছে সবাইকে খাবার দাবার প্রোভাইড করা হবে। বাট আই ডোন্ট নো কত দিনে এই জলটা অ্যাকচুয়ালি ড্রেন হবে, কন্ডিশন আরও খারাপ হবে কিনা বোঝা যাচ্ছে না। এতটা জল হয়ে যাবে এটা কেউ আশা করেনি, লাস্ট অনেক বছর ধরে নাকি এরকম হয়নি। দেখতে পাচ্ছেন এই এরিয়াটা দিয়ে আমরা ক্রস করে নর্মালি ডক্টরস রুমে যেতাম, তো এখন যে লেভেলের স্রোত এখান দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না শিওর। তো এই এমার্জেন্সি এরিয়াটার উপরে ছাদে কিছু পেশেন্টকে আমরা ট্রান্সফার করতে পেরেছি। এমার্জেন্সি ছাদে আমরা কিছু পেশেন্টকে ট্রান্সফার করতে পেরেছি। ছাদের ওখানেই একটা জায়গায় আমাদের আপাতত এমার্জেন্সি কিছু জিনিসপত্র রেখে আমি, সিস্টার দিদি, ফার্মাসিস্ট দাদা আর হচ্ছেন এখানে গ্রুপ দাদারা চেষ্টা করছে স্টে করার। যাই হোক, দেখা যাক। কন্ডিশন অতটা ডক্টরস মানে বিশাল ব্যাপার নয়, সেটাই আর কি। যে ডক্টর এই প্রফেশনে আমার মনে হয় এটা বোঝা উচিত সবার, যে এখানে মেল ফিমেল ডিসক্রিমিনেশন করার কোনো মানে হয় না। কারণ আমরা কোনো সিচুয়েশনে পড়ে গেলে আমরা চেষ্টা করি যে একজন মেল ডক্টর ফিমেল ডক্টর ইকুয়ালি এফিসিয়েন্সি দিয়ে কন্ডিশনকে ম্যানেজ করা। ক্লিনিক্যাল কন্ডিশন এখানে জেন্ডার ভেরিয়েশনটা আসে না। আমি জানি না ভিডিওটায় আপনারা খেয়াল করলেন কিনা যে দেবীপুরের এই যে একটা প্রান্তিক জায়গায় একটা চিকিৎসা কেন্দ্র, একটা হাসপাতাল, সেখানেও কিন্তু জাস্টিস ফর অভয়া এই পোস্টারটা ঝুলছে। তারা কিন্তু সেখানেও অভয়ার বিচারের দাবি তুলছেন। এবং এই রকম একটা বন্যা কবলিত এলাকা যেখানে গ্রামবাসীরা নিজেদের প্রাণের জন্য লড়াই করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসা কর্মীরাও লড়াই করছেন। মহিলা ডাক্তার, মহিলা নার্স, আরও তার সঙ্গে নিশ্চয়ই স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, সবাই মিলে সেই চেষ্টা করছেন। এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও বলছেন যে এই মুহূর্তে মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার যে ডাক, এই সময়ের যে ডাক, সেটাকেও তারা এড়িয়ে যেতে কোনোভাবেই পারবেন না। এবং তারা জানাচ্ছেন যে শুধুমাত্র আর.জি. কর মেডিকেল কলেজ নয়, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং মেদিনীপুর মেডিকেল কলেজ থেকেও একটা করে টিম যাচ্ছে এই দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকায় মানুষের কাছে বিভিন্ন রকম সাহায্য পৌঁছে দিতে। ওষুধপত্র, শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল সমস্ত কিছু নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন। অভয়া ক্লিনিক নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন। এবং তারই সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে যারা আন্দোলন করছিলেন তারা জানিয়েছেন মানুষ তাদের অবস্থানে যা যা জিনিসপত্র দিয়েছেন, যা নিয়ে যাওয়া সম্ভব, যেগুলো গ্রামবাসীদেরকে এই মুহূর্তে সাহায্য করতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে তারা পৌঁছে যাবেন। এই জুনিয়র চিকিৎসকরা বলছেন যে আমাদের পাশে এতদিন যারা এসে দাঁড়িয়েছেন তাদের পাশে এই কঠিন সময় গিয়ে দাঁড়ানোটা জরুরি আমাদের জন্য। এবং ডাক্তার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করাই তো আমাদের কাজ, এটা আমাদের কর্তব্য। তারই সঙ্গে এই জুনিয়র চিকিৎসকরা বলছেন নির্যাতিতা থাকলে তিনিও এইটাই করতেন। আমরা একসঙ্গে কাজ করে পরিবর্তন অবশ্যই নিয়ে আসব। এই যে অভয়া ক্লিনিক নিয়ে জুনিয়র চিকিৎসকরা পৌঁছে যাচ্ছেন এই গ্রামে, এই বন্যা দুর্গত এলাকায়, বিভিন্ন জায়গায়, এখানে এটা বলা খুব মুশকিল যে এই প্রান্তিক মানুষজন যারা নিজেদের এখন মরণ বাঁচন লড়াই করছেন, যারা এই অভয়া ক্লিনিকে এসে পৌঁছাবেন, তারা এই ডাক্তারবাবুদের জিজ্ঞাসা করবেন কিনা যে ডাক্তারবাবু অভয়া ক্লিনিক কেন, অভয়াকে আপনারা কেন এসেছেন, কারা আপনাদেরকে পাঠিয়েছেন, এই প্রশ্ন তারা করবেন কিনা এটা বলা খুব মুশকিল। একইভাবে বলা মুশকিল যে একজনও এই প্রশ্নটা করবেন না, কেউ এই প্রশ্নটা করবেন না, কেউ একজনও এটা জানতে চাইবেন না।
এই আন্দোলন চলাকালীন বারবার একটা প্রশ্ন আমাকে ভাবিয়েছে, আর সেটা হচ্ছে যে যেভাবে মানুষজন পাশে এসে দাঁড়িয়েছেন, যেভাবে মানুষ পথে নেমেছেন, আলোড়ন তুলেছেন, ঝড় তুলেছেন, সেই সমস্ত আবেগের মর্যাদা রাখা যাবে তো? যে ৮০ বছরের বৃদ্ধা মহিলা রাস্তায় নেমে মিছিলে হেঁটেছেন এবং তারপর শরীরের ধকলে শয্যাশায়ী হয়েছেন, তার আবেগের মর্যাদা রাখা হবে তো? সেই মেয়েটি যে নিজের বাড়ির রক্তচক্ষু উপেক্ষা করে সময়ের ডাকে পথে নেমেছে, তার আবেগের মর্যাদা রাখা যাবে তো? যে বাবা তার সন্তানকে হাত ধরে মিছিলে নিয়ে এসে আন্দোলন চিনিয়েছেন, তার আবেগের মর্যাদা রাখা হবে তো? বুক ভাঙে, প্রেমে বুক ভাঙে, আবার আশাতেও। মন যদি এইবার মধ্যবিত্তের ভাঙে, তাহলে এরপরে আবার সে পথে নেমে আসার সাহস পাবে তো? উত্তর সময় দেবে, আর সময়ের উত্তর মধ্যবিত্ত নিতে পারবে তো? অনেকেই এই প্রশ্নটা করছেন যে ডাক্তাররা তাহলে আন্দোলনটা করে করলেনটা কি? এই তো তারা উঠেই যাচ্ছেন, এই তো তারা কাজেই যোগ দিচ্ছেন, তাহলে আন্দোলন করে হলোটা কি? এই ডাক্তারেরা যদি এই আন্দোলনটা না করতেন, সন্দীপ ঘোষের নামটা আমরা অনেকে জানতেই পারতাম না। সন্দীপ ঘোষের মতো একটা মানুষ এত দিন ধরে এত রকমের কুকীর্তি, এত রকম অপরাধ করে বেরিয়েছে, সে সম্পর্কে আমরা জানতে পারতাম না। এই রকম একটা জালিয়াত মানুষ, এই রকম একটা ক্রিমিনাল টু দ্য সোসাইটি, সে একটা হাসপাতালের মাথার উপরে বসে এতদিন কি ছড়ি ঘুরিয়েছে সে সম্পর্কে কথাবার্তা হতো না। এবং হাসপাতালের ভেতর দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে, মৃতদেহ পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, এবং তারই সঙ্গে থ্রেট কালচার কোন ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, এগুলো সম্পর্কে আমাদের সামনে কোনো খবর উঠে আসতো না এবং এগুলো সম্পর্কে কোনো চর্চাই হতো না। বলা যেতে পারে তিলোত্তমা নিজের প্রাণটা দিয়ে আমাদের চোখ খুলে দিয়ে গেছেন, অনেককে জাগিয়ে দিয়ে গেছেন। এবার এই খোলা চোখ নিয়ে আমরা কি করব সেটা তো আমাদেরকে একটু দেখতে হবে, আমাদেরকে এবারে বুঝে নিতে হবে। এই মুহূর্তে মধ্যবিত্তরা যদি এই উত্তরটা নিতে পারেন যে ডাক্তারেরা এই আন্দোলন করলেন বলে এইবার হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানো, প্যানিক বাটনের ব্যবস্থা করা, সুরক্ষা নিশ্চিত করা, এই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে, কাজকর্ম শুরু হচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় এই প্রশ্নগুলো উঠছে। মধ্যবিত্তরা যদি এই উত্তরটা নিতে পারেন যে এই চিকিৎসকরাও কিন্তু নিজেদের প্রত্যেকের রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে উঠে অভয়ার বিচারের দাবিতে একত্রিত হয়ে লড়াইটা করেছেন এবং সেই আন্দোলনের ডাকে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রত্যেকে নিজেদের রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে উঠে একটা বিরাট বড় নাগরিক আন্দোলন গড়ে তুলতে পেরেছেন, এটা যদি তারা নিতে পারেন, তাহলে 40 দিন ধরে লড়াই করা, আন্দোলন করা, অবস্থান করা জুনিয়র চিকিৎসকরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে না গিয়ে বন্যা কবলিত এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চলে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, এটা তাদের জন্য একটা উত্তর হতে পারে। এই মুহূর্তে রাজনীতির প্রশ্ন অনেকেই করছেন, অনেকেই বলছেন যে ওই সরকারটা কেন ফেলে দেওয়া গেল না, এটা কি তাহলে সেটিং হয়ে গেল, এটা কি তাহলে বিকিয়ে গেল? দেখুন, সেটিংয়ের প্রশ্ন যারা তুলছেন তাদের উদ্দেশ্যে বলি, মুখ্যমন্ত্রীর একেবারে দোরগোড়ায় পৌঁছে দুবার নিজেদের সৎ এবং ন্যায্য দাবির ওপরে দাঁড়িয়ে থেকে বৈঠক করব না বলে চলে আসতে যে বুকের পাটা লাগে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বহু পোড়খাওয়া রাজনৈতিক নেতাদের এখনো পর্যন্ত নেই। অনেকেই এই মুহূর্তে অনেক কথা বলতে পারেন, বুক বাজিয়ে অনেক দাপট দেখাতে পারেন, কিন্তু তারাও জানেন এই সৎ সাহস তাদের নেই। এবং অনেক রাজনৈতিক নেতারা, বিরোধী দলের নেতানেত্রীরা কিভাবে শাসক দলের সঙ্গে দাদা দিদি বলে সেটিং করে নেন এবং কিভাবে ওই বাইরে সাপে নেউলে সম্পর্ক দেখালেও ভেতরে দাদা দিদি বলে হেহে করেন, সেই সমস্ত খবর তো বহুবার সামনে উঠে এসেছে। এবং যারা বিকিয়ে যাওয়ার কথা বলছেন, যাদের বিকিয়ে যাওয়া নিয়ে বিন্দুমাত্র কোনো সংশয় নেই, যাদের বিকিয়ে যাওয়ার নিদর্শন মানুষের সামনে বারবার উঠে এসেছে, যারা একাধিকবার বিকিয়ে গেছেন, তারা আশা করা যায় যে অন্যদের বিকিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলার আগে অন্তত কয়েকবার ভাববেন। অবশ্য নাও ভাবতে পারেন, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা তো বারবারই দেখেছি চালুনি ছুঁচের বিচার করতে বসবে। দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি অনেক প্রশ্নই তুলতে পারেন। ডাক্তারদের কাজ ডাক্তারি করা, এই ডাক্তারি করার জন্য, মানুষের প্রাণ বাঁচানোর জন্য তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটা তারা করেছেন। তারপর তাদের এক সহকর্মীর ওপরে মর্মান্তিক অত্যাচার করে, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, সেটা তাদের নাড়া দেয় এবং সেই সময় তারা বুঝতে পারেন সময়ের ডাক, পথে নামা, আন্দোলন করা, সেটাও তারা করেছেন। কিন্তু এরপরে সেই পথটা হাসপাতালের দিকে গিয়েই ব্যাকে, চিকিৎসার দিকে গিয়েই ব্যাকে, রাজনীতির দিকে ব্যাকে না। আসলে মানুষের প্রাণ বাঁচানোর জন্য পড়াশোনা করতে হয়, মারার জন্য তো পড়াশোনা করতে হয় না। এই আন্দোলন যখন চলেছে, অবস্থান চলেছে, সেই জায়গায় আমি একাধিকবার গেছি, কখনো পেশার জন্য, আবার কখনো ব্যক্তিগতভাবে গেছি, এবং সেখানে মানুষজন এসেছেন, প্রচুর মানুষকে আসতে দেখেছি। সবাই যে আসছেন, তারা যে কি দেখতে আসছেন
প্রত্যেকে সেটা বলা খুব মুশকিল। কেউ হয়তো স্পর্ধা দেখতে আসছেন, কেউ সাহস, কেউ প্রতিবাদ, কেউ লড়াই, আবার কেউ রাজনীতি। এবং যারা হাতে করে করে জিনিসপত্র নিয়ে আসছেন তারা অভিজ্ঞতা হিসেবে সেখান থেকে কি নিয়ে বেরোচ্ছেন সেই হিসাবটাও কিন্তু খুব গোলমেলে। বলা যেতে পারে এইবার অন্তত মধ্যবিত্ত ঘরের ভেতরে গজগজ করতে করতে গুমড়ে না মরে রাস্তায় এসে দাঁড়িয়েছে এইবার নিজের পাওনা গণ্ডা, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য। তাই শেষে এইটুকুই থাক, সাহস করতে হয়, অধিকারের লড়াই লড়তে হয়। আন্দোলনের মিছিল চিনিয়েছে দাবির আগুনে পোড়া মানুষদের, চোখের জল চিনিয়েছে পথে নামার সময়। একটাই কথা শিখেছি বারবার, কিছু সময় ফিরে যাওয়া, ফিরে আসার জন্য খুবই দরকার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।